আর কয়েক ঘন্টা পরেই তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের পরীক্ষা, তাই আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য আলটিমেটলি যে কয়েকটা কোয়েশ্চেন করে যাওয়া তোমাদের একান্ত প্রয়োজন, যে প্রশ্নগুলো তোমরা কোনো মতেই ছাড়তে পারবে না, তার একটা কালেকশন সেট। এই সাজেশনটা আমি আজ থেকে 10 দিন আগেও রিলিজ করেছিলাম, বাট এখন আমি বলে দেবো যে এর মধ্যে থেকেও তোমরা কোন প্রশ্নগুলো ছেড়ে গেলে খুব বিপদে পড়তে পারো। তো ভালো করে ভিডিওটা দেখে নাও, আর কোন কোন কোয়েশ্চেনগুলো তোমার করা হয়নি সেই কোয়েশ্চেনগুলো যদি সময় থাকে এবং তোমার পক্ষে সম্ভব হয়, তাহলে সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা করে যাও। তো এক এক করে বেশি সময় না নষ্ট করে চালু করি। প্রথমে তোমরা ভালো করে দেখবে উদ্ভিদের বৃদ্ধিজনিত বক্রচলন। তা বৃদ্ধিজনিত বক্রচলন মানেই কিন্তু আমাদের ট্রপিক চলন। রসস্ফীতি জনিত বক্রচলন তার মানেই আমাদের ন্যাস্টিক চলন। যদি বলে সামগ্রিক আবিষ্ট চলন বা গমন, তার মানেই আমাকে বলছে ট্যাকটিক চলন। এদের যদি উদাহরণ দিতে বলে তাহলে কিন্তু আমাকে এই উদাহরণগুলো জানতে হবে। তাহলে ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলনের উদাহরণ কিন্তু আমাকে পড়তে হবে। তারপর আসি প্রবাহ গতি, রোটেশন, আবর্ত গতি, সার্কুলেশন, সিলিয়ারি চলন। যাদের পড়া হয়েছে ঠিক আছে, না হলে কিন্তু এগুলো তুলনামূলক আমাদের জন্য কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, একইভাবে আমাদের কিন্তু ফটোট্যাকটিক চলন ইম্পর্টেন্ট, কেমোট্যাকটিক চলন ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু ফটোট্রপিক চলন ইম্পর্টেন্ট, হাইড্রোট্রপিক চলন ইম্পর্টেন্ট, জিওট্রপিক ইম্পর্টেন্ট, প্রতিকূল আর আমাদের যে ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, প্রত্যেকটা যে ন্যাস্টিক চলন আছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রকরণ চলন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমাদের কি, যেটা হচ্ছে আমাদের ডেসমোডিয়াম জাইরান্স। কি করে আমাদের প্রকরণ চলন? ডেসমোডিয়াম জাইরান্স বা আমাদের কি বনচারাল। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডেসমোডিয়াম জাইরান্স হচ্ছে আমাদের বনচারাল, ডিটা বড় হাতে লিখবো। আচ্ছা, আর কি, আর হচ্ছে আমাদের একটা একটা সেটা কি আমাদের হচ্ছে মিমোসা পুদিকা। এ কি করে? এ দেখায় সংবেদনশীল চলন। সংবেদনশীল চলন কে দেখায়? আমাদের মিমোসা পুদিকা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সিসমোনাস্টিক চলন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর কি ইম্পর্টেন্ট থাকতে পারে? আমাকে বলতে পারে, আমাদের লজ্জাবতী বললেও একই উত্তর, বনচারাল বললেও একই উত্তর। যদি বলে যে কোন কোষটা দায়ী এইসব করার জন্য, তাহলে তার উত্তর কিন্তু হবে আমাদের পালভিনাস। এটা কিন্তু আমাদের এমসিকিউ তে আসতে পারে। তারপর আমরা পড়বো আমাদের উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। এটা কিন্তু তুলনামূলক কম ইম্পর্টেন্ট, বাট কিন্তু আসতেই পারে আমাদের। আচ্ছা, তারপর ভালো করে আমরা ট্রপিক, ট্যাকটিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য পড়বো। কেন পড়বো? কারণ আমরা যদি পার্থক্যগুলো পড়ে নিই, আমাদের পুরো অ্যাজ আ হোল পড়া হয়ে যাবে। অর্থাৎ আমি যদি ট্রপিক চলনের বৈশিষ্ট্যগুলো লিখতে বলে তাহলে সেটাও পারবো, ন্যাস্টিক চলনের বৈশিষ্ট্য লিখতে পারলেও আমি পারবো। আবার ওখান থেকে কোনো এমসিকিউ আসলে সেটাও কিন্তু আমাদের ওই পয়েন্টস গুলোতে কভার হয়ে যাবে। তাই বইতে যতগুলো পয়েন্টস দেওয়া আছে পার্থক্যের আন্ডারে পুরোটা একবারে শেষ করে ফেলবে। ঠিক আছে, তারপর অক্সিন আর জিব্বারেলিনের রাসায়নিক নাম পড়বে। সাইটোকাইনিনের রাসায়নিক নাম পড়ার দরকার নেই। সাইটোকাইনিনের রাসায়নিক নাম 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন, বাট সেটা তো আমাদের সিলেবাসে নেই। তারপর তোমরা দেখবে নাইট্রোজেন ঘটিত কোন দুটো উদ্ভিদ হরমোন আছে। নাইট্রোজেন ঘটিত কে কে? নাইট্রোজেন ঘটিত কিন্তু আমাদের অক্সিন আর সাইটোকাইনিন। ঠিক আছে, আবার সাইটোকাইনিন কিন্তু আমাদের ক্ষারীয়, কিন্তু অক্সিন আর জিব্বারেলিন হচ্ছে আমাদের আম্লিক। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তাহলে নাইট্রোজেন কার আছে কার নেই এটা আমাদের ইম্পর্টেন্ট উদ্ভিদ হরমোন থেকে। তারপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটি কৃত্রিম উদ্ভিদ অক্সিনের নাম লেখো। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কৃত্রিম উদ্ভিদ অক্সিনের আমার যে ভূমিকা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কালকে প্রশ্ন আসতে পারে খুব বেশি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা কিন্তু উৎস পড়বো প্রত্যেকটা যে হরমোন তার এবং তার কাজটা পড়বো। ঠিক আছে, সাথে আমরা কিন্তু প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোনের পার্থক্যটা একবার পড়ে নেবো। ঠিক আছে, আচ্ছা, হরমোনের উৎসেচকের পার্থক্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এর মধ্যে কিন্তু একটা পয়েন্ট যে আমাদের কার্য করার পর হরমোন কিন্তু আমাদের ধ্বংস হয়ে যায় কিন্তু উৎসেচক ধ্বংস হয় না, এটা কিন্তু আমাদের কালকে এমসিকিউতে আসতে পারে। তারপর আমরা চলে যাবো আমাদের প্রাণী হরমোনে। প্রাণী হরমোনের মধ্যে আমরা জিটিএইচটা খুব ভালো করে পড়ে যাবো, তার প্রকারভেদ সম্পর্কে ভালো করে জেনে যাবো। আমাদের বইতে জিটিএইচ এর যে ডিটেলস দেওয়া আছে, 4 প্রকারের দেওয়া আছে, আমরা সেটাকেই পড়বো। আসলে ওই ডিটেলসটা ভুল, কারণ জিটিএইচ মাত্র 2 প্রকার হয়, কিন্তু আমরা এখন এইসব মাথায় আনবো না। আমাদের বইতে যে 4টে প্রকার আছে সেটা আমরা ভালো করে পড়ে যাবো, কারণ এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ পাবে। ঠিক আছে, বা ব্রড কোশ্চেন হিসেবে দিতে পারে। আচ্ছা, একটা জিনিস যেখান থেকে তোমরা শর্ট কোশ্চেন পেতে পারো কি, আমাদের যে ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন এই দুটো একটা স্পেশাল হরমোন, যারা কিন্তু হাইপোথ্যালামাসে তৈরি হয়, অর্থাৎ এদের উৎপত্তি হাইপোথ্যালামাসে, কিন্তু এদের ক্ষরণ হয় বা এরা সঞ্চয়ে থাকে কিন্তু আমাদের পশ্চাৎ পিটুইটারিতে। তাহলে এইটা এমন দুটো হরমোন যারা কিন্তু আমাদের পশ্চাৎ পিটুইটারিতে এসে সঞ্চিত হয় এবং খরিত হয়, কিন্তু উৎপত্তি হয় এদের কিন্তু হাইপোথ্যালামাস থেকে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা রোগ পড়বো। কি কি রোগ পড়বো? বামনত্ব পড়বো, ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র পড়বো, গলগণ্ড পড়বো, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস পড়বো, এবং আমাদের বহিঃচক্ষু গয়টার পড়বো। ঠিক আছে, এই 4টে কিন্তু আমরা পড়ে যাবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এদের কারণ পড়বো, এদের লক্ষণ পড়বো। কারণের মধ্যে স্পেসিফিক্যালি কিন্তু আমাদেরকে বারবার মেনশন করতে হবে যে কোন হরমোনের জন্য কাজ করছে। এক্সপ্লিসিটলি যখন আমরা থাইরক্সিনের কথা বলবো যে থাইরক্সিন কম, তাহলে থাইরক্সিন কোথায় কম থাকে? পাহাড়ি এলাকায়। কেন? কারণ ওখানে আয়োডিনের অভাব। এই কথাটাও কিন্তু আমরা মেনশন করবো। উপরন্তু এটা কিন্তু আমাদের অ্যাজ আ কলাম ম্যাচিং অথবা আমাদের এমসিকিউ এসিকিউতেও দিতে পারে, তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমরা এটা পড়ে নেবো যে পিটুইটারিকে কেন প্রভুগ্রন্থি বলে। পিটুইটারিকে প্রভুগ্রন্থি কেন বলে ওটা লেখার পরেই যদি আমি বলে দিই যে এই পিটুইটারি গ্রন্থিকে আবার হাইপোথ্যালামাস
মানে নিয়ন্ত্রণ করে, তাহলেই কিন্তু আমার পরের প্রশ্নের উত্তর হয়ে যাবে, যেটা আমাদের হাইপোথ্যালামাসকে কেন সুপ্রিম কমান্ডার বলা হয়। অর্থাৎ পিটুইটারি সবাইকে কন্ট্রোল করে তাই ওকে প্রভুগ্রন্থি বলে, কিন্তু পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস তাই ওকে সুপ্রিম কমান্ডার বলা হয় বা প্রভুগ্রন্থি বলা হয়। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তারপর আমরা অনাল গ্রন্থি আর সনাল গ্রন্থি অর্থাৎ বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য করবো। অনাল গ্রন্থি মানে অন্তঃক্ষরা, অ দিয়ে মনে রাখবে। বহিঃক্ষরা গ্রন্থি হবে আমাদের সনাল গ্রন্থি অর্থাৎ ওদের নালিকা আছে। এদের পার্থক্যটা পড়বো এবং এদের ক্ষরণ পদার্থ কি কি সেটার থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয় সেটা হচ্ছে আমাদের হরমোন, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয় সেটা কিন্তু আমাদের বিভিন্ন উৎসেচক সমৃদ্ধ বিভিন্ন জিনিসপত্র। বা যেমন আমাদের লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়, আমাদের অশ্রু গ্রন্থি থেকে কি অশ্রু ক্ষরণ হয়, এরকম বিভিন্ন উদাহরণ থাকবে। স্তন গ্রন্থি থেকে স্তন আমাদের যে দুগ্ধ সেটা ক্ষরণ হয়, এগুলো আমাদের উদাহরণ থাকবে। এইবার আমাদের একটা জিনিস যেটা তোমাদের এমসিকিউতে এসএকিউতে দেবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন হরমোনের নাম দিয়ে দেবে, শর্ট ফর্ম দেবে। শর্ট ফর্ম দিয়ে বলতে পারে তার পূর্ণ নাম লেখো, এসএকিউতে আসবে। অথবা আমাকে বলতে পারে যে এদের উৎসস্থলটা কি। যেরকম ধরো আমাকে বললো এলএইচ, তাহলে বললো এলএইচ এর উৎসস্থল কি। বললো টেস্টোস্টেরনের উৎসস্থল কি, তাহলে আমাকে বলতে হবে যে টেস্টোস্টেরন আমাদের যে পুরুষ দেহে মেনশন করতে হবে টেস্টোস্টেরন কি পুরুষ দেহে আমাদের যে শুক্রাশয় সেই শুক্রাশয় থেকে কি টেস্টোস্টেরন রিলিজ হয়। ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে। আমি জানি যে স্ত্রী দেহে টেস্টোস্টেরন খুব অল্প পরিমাণে পাওয়া যায়, বাট সেটা আমরা মেনশন করি না। ঠিক আছে, আচ্ছা। এবার আমাকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ইনসুলিন আর গ্লুকাগনের দ্বৈত আচরণ ব্যাখ্যা। যদি এটা দ্বৈত আচরণ বলে নাও আসে তাহলে কিন্তু ইনসুলিনের কাজ তোমাদের কালকে আসার চান্সেস খুব বেশি, তাই এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। তারপর আমাদের থাইরক্সিন হরমোনের কাজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। থাইরক্সিন হরমোন কম থাকলে কি রোগ হবে সেটাও আমাদের ইম্পর্টেন্ট। ইনসুলিনও একাধারে যদি আমাদের কম থাকে তাহলে কি হবে সেটা ইম্পর্টেন্ট। দেখো এখন কিন্তু তোমাদের মাধ্যমিকের সিলেবাসে বিগত কয়েক বছরে যে ধরনের প্রশ্ন দিচ্ছে তাদের মধ্যে বোধমূলক প্রশ্ন দেওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন বেশ কিছু প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে যে এক দম্পতি 4 বার পুত্র সন্তান হয়েছে, এবার 5ম বার তার পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত, এরকম ভাবে টুইস্ট করে দিচ্ছে। সম্ভাবনা সেই 50%ই হবে, কিন্তু স্টুডেন্টরা পাগল হয়ে যাবে। স্টুডেন্টরা ভাববে যে 5 বার হয়ে গেছে, 4 বার হয়ে গেছে, 3 বার হয়ে গেছে, তাহলে বোধহয় কিছু একটা জটিল হয়ে যাবে। এরকম না, যখন আমার 5ম বার আবার নতুন করে আমার সন্তান উৎপন্ন হবে তখন নতুন করে হচ্ছে তো সমস্ত কিছু, নতুন শুক্রাণু নতুন ডিম্বাণুর মিলন হলো, মিলন হয়ে সেখান থেকে আমাদের জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে আমাদের পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হলো বিভিন্ন স্টেজেস এর মাধ্যমে। তাহলে আমার তো কোনো আগের কথা ভাবার দরকারই নেই, ইতিহাস ভুলে যাই আমি, এখন জীবন বিজ্ঞান চলছে, তাহলে আমি নতুন করে ভাববো 50%, তাহলে এরকম কিন্তু ভাবার মতো প্রশ্ন দিচ্ছে। তাহলে এখন কিন্তু এরকম প্রশ্ন দিতে পারে যে এক ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে, তাহলে কোন হরমোনের ঘাটতি থাকতে পারে। তাহলে আমাকে তখন ভাবতে হবে যে ইনসুলিন কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাহলে নিশ্চয়ই ইনসুলিনের পরিমাণ কমে গেছে বলে আমাদের রক্তে আমাদের গ্লুকোজের ঘাটতি পড়ছে। ঠিক আছে, ভৌত বিজ্ঞান একদম সোজা আসছে, তাহলে জীবন বিজ্ঞান কিন্তু হালকা টুইস্টি হতে পারে, তাই একটু কিন্তু আমাকে প্রিপেয়ার থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের উৎপত্তি স্থল এবং কাজ তুলনা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ এসএকিউ তে কোয়েশ্চেন আসতে পারে যে কোনখান থেকে কোনটা উৎপন্ন হয়, ইস্ট্রোজেন কোথা থেকে তৈরি হয়, প্রোজেস্টেরন কোথা থেকে তৈরি হয়, ডিম্বাশয়ের কোন এক্সাক্ট জায়গা থেকে কিন্তু আমাদের প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন খরিত হয়, সেটা কিন্তু আমাদের আসতে পারে। আচ্ছা, তারপর আমাদের টেস্টোস্টেরনের জন্য একই জিনিস, যে টেস্টোস্টেরনের উৎপত্তি স্থল এবং কাজ তুলনা করো। ঠিক আছে, আচ্ছা। এবার সবসময় কিন্তু যখন এই টেস্টোস্টেরন ইস্ট্রোজেনের কাজ লিখবে তখন কিন্তু যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়, এই পয়েন্টটা কিন্তু দিতে ভুলবে না। মুখ্য যৌন বৈশিষ্ট্য তো সবাই দেখে, কিন্তু গৌণ যৌন বৈশিষ্ট্য কথাটা উল্লেখ করতে অনেকে ভুলে যায়, বাট এটাও কিন্তু একটা বেশ ভালো পয়েন্ট, যে পয়েন্টটা কিন্তু সব জায়গায় থাকে, তাই এই পয়েন্টটা কিন্তু লেখা উচিত, কারণ এই পয়েন্টটা কিন্তু টিচার্সরা খোঁজে। কিন্তু অনেক সময় টিচার যে স্টুডেন্টসরা আছে সেই স্টুডেন্টসরা মুখ্য বৈশিষ্ট্যটা লেখে যে আর কি শুক্রাশয়ের ডেভেলপমেন্টে কাজে লাগে, কিন্তু কোনো গৌণ বৈশিষ্ট্যের কথা ঠিক করে উল্লেখ করে না, অথবা এই ওয়ার্ডটা ইউজ করে না যে গৌণ যৌন বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র থেকে কি পড়বো, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি আমাদের নিউরন। ঠিক আছে, রড কোষ কোন কোষ, আমি একটা শর্ট ট্রিক দিচ্ছি, শর্ট ট্রিক কি, রড ROD, আর দিয়ে কি হয়, আর দিয়ে হয় আমাদের রাত্রি। যদি হোয়াটসঅ্যাপে বলো তাহলে কি লিখবো, RTRI রাত্রি। তার মানে আমাদের অন্ধকারে দেখতে কে সাহায্য করে, রড কোষ। আর কোন কোষ কি, CONE, সি দিয়ে কি, সি দিয়ে হয় আমাদের কালার। তার মানে আমাদের যখন বর্ণ চিনতে সাহায্য করে কে, বর্ণ চিনতে সাহায্য করে আমাদের কোন কোষ, আর আমাদের যে অন্ধকারে দেখতে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের রড কোষ। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু আমাদের আসতে পারে। তারপর আমরা পড়বো বহির্বাহী অন্তর্বাহী মিশ্র স্নায়ুর উদাহরণ, যে কটা আমাদের টেক্সট বুকে আছে মাত্র সে কটা। তারপর আমরা দেখে যাবো মানুষের দেহে কটা করোটিক স্নায়ু রয়েছে, 12 জোড়া রয়েছে, অলফ্যাক্টি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লাসোফারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। এতগুলো আছে, এতগুলোর উদাহরণ পড়বো না, আমি শুধু টেক্সট বুকে এই যে পোর্শনটা দেওয়া আছে এই পোর্শনটা পড়ে যাবো, আর এক্সট্রা পড়বো না। ঠিক আছে, তাতেই আমরা মানে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। লাস্ট দিন তো সব তো পড়তে পারবে না, তাহলে লাস্ট দিন শুধু এইটুকু পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর মেনিনজেন্স আর CSF, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। CSF এর ফুল ফর্ম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটাও কিন্তু আমাদের আসতে পারে, তো এটা কিন্তু খুব ভালো করে পড়বে। মেনিনজেস আর CSF খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা দেখব আমাদের বিভিন্ন মস্তিষ্কের অংশগুলোর কাজ, এখান থেকেও কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে, অ্যান্ড সো অন। ঠিক আছে, আচ্ছা।
চোখের প্রতিটি অংশের অবস্থান ও কাজ লেখো। কাজটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট, চোখের থেকে কিন্তু কাজ এবার আমাদের আসবেই, কারণ আগেরবার কিন্তু চোখের ছবি এসছে, এবার তাহলে চোখের ছবি আসবে না, তাহলে কিন্তু চোখের কাজ খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক নেত্র দ্বিনেত্র দৃষ্টির কিন্তু আমাদের উদাহরণ খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা উপযোজন কি, দূরের বস্তু কাছের বস্তু দেখতে কি করতে হয়, এবং মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ছানি পড়ার ত্রুটি সংশোধন, এটা কিন্তু তোমাদের আসবেই। ধরে নাও আমার এই যে পিডিএফটা আমি নিচে অ্যাটাচ করে দেবো, তার মধ্যে এখানে ক্লিক করবে, আমার 15 মিনিটের একটা ভিডিও আছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, পুরো নোটস পেয়ে যাবে, সেটা পড়ে যাবে, পাক্কা প্রশ্ন পাবেই পাবে, কারণ আজকে কিন্তু আমাদের ভৌত বিজ্ঞানে এখান থেকে কোনো ত্রুটি সংশোধনের প্রশ্ন আসেনি, তাহলে জীবন বিজ্ঞানে কিন্তু ত্রুটি সংশোধনের প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, আচ্ছা তারপর এই প্রশ্নটা আমাদের কিন্তু এমসিকিউতে বা এসিকিউতে আসার চান্সেস খুব বেশি। স্নায়বিক পথ দেখাও। স্নায়বিক পথ মানে আমাদের গ্রাহক থেকে নিয়ে যাচ্ছে আমাদের সংজ্ঞাবাহ স্নায়ু, তারপর আমাদের সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যাচ্ছে, তারপর সেখান থেকে আজ্ঞাবহ স্নায়ু নিয়ে যাচ্ছে, তারপর কারকে গিয়ে কাজ করছে। এই যে ছকটা দেখানো হয় আমরা শব্দ ছকের মাধ্যমে, তাহলে এই জিনিসটা কিন্তু দিতে পারে, আলাদা আলাদা এক্সাম্পল দিতে পারে। স্কুলের ছুটির ঘন্টা বাজলো, দরজায় মানে কলিং বেল বাজার শব্দ শুনলে তুমি যেরকম ভাবে দরজা খুলবে, গরম জিনিসে হাত লাগলে যে আমাদের হাত সরিনি সেটা, এই ধরনের কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন তোমাদের আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা তারপর বলতে পারে কিরকম প্রতিবর্ত ক্রিয়া, কিরকম হতে পারে, হয় অর্জিত নয় সহজাত। সহজাত মানে যেটা জন্মের পর থেকে, যেটা তোমাকে শেখাতে হয়নি, আর অর্জিত মানে কি, যেটা তুমি অর্জন করেছো, যেটা তোমাকে শিখতে হয়েছে। যেরকম তীব্রতার সাথে উইকেট কিপিং করা, MS ধোনি কি জন্মানোর পরে উইকেট কিপিং করতে পারতো না, প্রথম প্রথম বল ধরতে পারতো না, প্র্যাকটিস করেছে তারপর কি শিখেছে, তার মানে ওটা আমাদের অর্জিত। গান গাওয়া, অরিজিৎ সিং কি জন্মানোর পরেই গান করছিল না, তাহলে ওটা শিখতে হয়েছে, তাহলে কি অর্জিত। সাইকেল চালানো, তুমি কি জন্মানোর পরেই একদম সাইকেল চালাচ্ছিলে না, শিখতে হয়েছে, প্রথমে হাফ প্যাডেল তারপর ফুল প্যাডেল শিখতে হয়েছে, তাহলে কি অর্জিত। জন্মের সাথে সাথে শিশুর স্তনপানের ইচ্ছা, এটা কি শেখাতে হয় না, শিশু জন্মানোর পর থেকে এটা চালু হয়ে যায়, তাহলে এটা কিন্তু আমাদের সহজাত। উজ্জ্বল আলো চোখে পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া, এটাও কি আমাদের সহজাত। তাহলে এই ধরনের কিন্তু এক্সাম্পল আমাদের আসতে পারে, এগুলো বুদ্ধি করে করতে হবে। যে কটা এক্সাম্পল বলে দিয়েছি তার মধ্যে থেকেই আসার চান্সেস বেশি, কিন্তু এর বাইরেও আসতে পারে, কিন্তু এটা কিন্তু করা তোমাদের কাছে খুবই ইজি হওয়া উচিত। তারপর আমরা গমন থেকে কি পড়বো, গমন থেকে আমরা উদাহরণ কিন্তু খুব ভালো করে পড়বো, কারণ এই উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্ষণপদের কে ইউজ করে, সিলিয়াকে ইউজ করে, ফ্ল্যাজেলাকে ইউজ করে, অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারলো, আমাকে বললো যে অ্যামিবার গমনাঙ্গ লেখো, তাহলে বলতে হবে যে ক্ষণপথ, এরকম ভাবে প্রশ্ন উল্টে যেতে পারে, আর কিছু হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা মাছের যে পাখনার কাজ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবস্থানও ইম্পর্টেন্ট, বাট কাজ কিন্তু বেশি ইম্পর্টেন্ট। গমনে মায়োটাম পেশি আর পটকার ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের রেমিজেস আর রেক্ট্রিসেস, এই পালকের সংখ্যা সংখ্যা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। উড্ডয়ন পেশির নাম কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই পোর্শনটা, পায়রার রেমিজেস রেক্ট্রিসেস পালকের সংখ্যা উল্লেখ করো এবং ওই পোর্শনটা। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের এই যে অটলিত যন্ত্র আর লঘু মস্তিষ্কের ভূমিকা আমাদের মানুষের গমনে, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। অন্তর্কর্ণতে কিন্তু আমাদের একটা অর্ধচন্দ্রাকার নালী থাকে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এসিকিউতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর এই কোন কণিকা ভাসমান থাকে, এটাও কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। সব উত্তর আমি বলে ভিডিও লম্বা করছি না, আশা করি পরীক্ষার আগের দিন তোমাদের কাছে অ্যান্সার থাকবে। তাও যদি কোনো কিছু প্রশ্নের উত্তর তোমার কাছে না থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি কমেন্ট বক্সে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি লাস্ট দিনের জন্য অ্যাভেলেবেল থাকবো, মেসেজ করবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো। তারপর আমাদের যে বিভিন্ন ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এই যে পেশিগুলোর নাম মানে উদাহরণগুলো, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই। ঠিক আছে, ভালো করে মনে রাখবে যে আগের বার কিন্তু আমাদের উদ্ভিদের চলন থেকে একটাও প্রশ্ন আসেনি, আমার যতদূর মনে আছে, বা যদি এসেও থাকে হয়তো হার্ডলি 1 নাম্বার এসেছে, যতদূর আমার মনে আছে একটাও প্রশ্ন আসেনি। ঠিক আছে, ইফ আই এম নট রং। কিন্তু তাহলে কিন্তু এইবার আমাদের উদ্ভিদের চলন থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স আছে, মানে ওখান থেকে ধরো 2 থেকে 3 নাম্বার পাবে হয়তো। ঠিক আছে, এক্সাম্পল কিন্তু ভালো করে পড়বে। আচ্ছা, সাইনোভিয়াল অস্থি সন্ধির ভূমিকা খুব ইম্পর্টেন্ট, সচল সন্ধিটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইনোভিয়াল অস্থি সন্ধি ভালো করে পড়বে। তারপর আমরা দেখবো যে আমাদের ক্রোমোজোম কি, জিন কি, জিনের বৈশিষ্ট্যটা বেশি করে পড়বে। ঠিক আছে, জিনের বৈশিষ্ট্যটা একবার পড়ে নেবে। তারপর আমাদের এই যে আন্তঃসম্পর্ক, আন্তঃসম্পর্ক কিন্তু প্রতি বছর ইম্পর্টেন্ট থাকে। আগের বছর 2টো আন্তঃসম্পর্কই চলে এসেছে আমাদের সিলেবাসের, তবুও এবার কিন্তু আন্তঃসম্পর্ক আবার আসতে পারে, কারণ আন্তঃসম্পর্ক প্রায় প্রত্যেক বছরই কম বেশি দেওয়া হয়। তো আন্তঃসম্পর্ক কিন্তু আসতে পারে, একবার অন্তত দেখে নেবে। শব্দ ছকের যদি পুরোটা নাও দেয়, শব্দ ছকটা কিন্তু দেবে এবার। ঠিক আছে, তাহলে বলতে পারে কিন্তু শব্দ ছক সহ আমাদের এটা দেখিয়ে দাও। যদি দেখা গেলো 2 নাম্বার দিল, বললো শুধু শব্দ ছকটা দেখাতে, তাই শব্দ চিত্রটা কিন্তু দেখে যাবে, সাতটার বইতে কিন্তু ভালো করে মেনশন করা আছে। আচ্ছা, মানুষের ক্রোমোজোম কয় প্রকার, এটা তো একদম পাতি কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউতে আসতে পারে। এবার আমরা যখন বলবো যে আমাদের পুরুষের ক্রোমোজোম সেট, তাহলে ওর সেক্স ক্রোমোজোম সেটটা কি থাকে, পুরুষের জন্য এক্স ওয়াই, তাহলে গ্যামেট তৈরি করবে হয় এক্স নয় ওয়াই, তাহলে দুটো ভিন্ন রকমের, তার মানে হেটারো গ্যামেট। আর সেটাই স্ত্রীর জন্য এক্স এক্স, তাহলে হোমো গ্যামেট। এটা কিন্তু আমাদের জানতে হবে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বর্ণনা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে থেকেও আমাদের যে ডিএনএ আরএনএ এর পূর্ণ নাম, পার্থক্য, পার্থক্য খুব ইম্পর্টেন্ট, যার মধ্যেও কিন্তু আমাদের নাইট্রোজেন বেস গুলো যেগুলো আছে, ঠিক আছে, কোথায় ইউরাসিল থাকবে, কোথায় থাইমিন থাকবে, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট।
কি বললাম, ডিএনএ আরএনএ এর মধ্যে যে পয়েন্টটা আমাদের থাকে নাইট্রোজেন বেসের, সেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণু, ঠিক আছে, এর মধ্যেও আমরা বেশি ভালো করে দেখবো কিন্তু আমাদের সেন্ট্রোজোমটা, কারণ সেন্ট্রোজোম কিন্তু আমাদের উদ্ভিদ ক্ষেত্রে থাকে না, কিন্তু আমাদের যে প্রাণী ক্ষেত্রে সেখানে কিন্তু থাকে। কি তৈরি করে? ও কিন্তু বেম তন্তু তৈরি করে, স্পিন্ডল ফাইবার ফর্মেশনে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এনওআর এর পুরো নাম আমরা একবার দেখবো, তার কাজটা একবার দেখে নেবো। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা হেটারোক্রোমাটিন ইউক্রোমাটিনের পার্থক্যটা একবার ভালো করে দেখে নেব। আমরা কিন্তু একবার দেখে নেব যে আমাদের কাকে সদৃশ বিভাজন এবং কাকে হ্রাস বিভাজন কেন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর এরকম কনসেপচুয়াল প্রশ্ন, 2n ক্রোমোজোম যদি আমাদের মাইটোসিস করে তাহলে কি হবে? সদৃশ বিভাজন মানে একই থাকবে, মানে 2n, কিন্তু মিওসিস করলে হ্রাস বিভাজন মানে n হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তারপর আমরা কোষ চক্রে যে বিভিন্ন দশাগুলো আছে, আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাদের মধ্যেকার যে ফেজগুলো মাইটোসিসের বিভিন্ন, তাহলে সেই সকল ফেজগুলো পড়বো। ঠিক আছে, তার মধ্যে থেকে আমরা দেখবো যে আমাদের জিনট দশায় কে থাকে। জিনট দশায় কিন্তু আমাদের নিউরন থাকে বা স্নায়ু কোষ থাকে। তাই জন্য কিন্তু আমাদের যদি একবার নার্ভের কোনো প্রবলেম হয়ে যায়, আমাদের যদি নার্ভ ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু সেই নার্ভ আর ফেরানো যায় না। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে? তারপর আমাদের পড়তে হবে মিওসিস মাইটোসিসের পার্থক্য। এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তার যে বিভিন্ন দশার বৈশিষ্ট্য আছে, জি1 এস জি2, তারপর আমরা ওগুলো কি করলাম ইন্টারফেসের মধ্যে। এবার আমরা চলে আসলাম আমাদের বিভাজনের মধ্যে। তার মধ্যে আমরা যখন মিওসিস মাইটোসিসের বিভিন্ন ফেজ গুলো পড়বো, সেই ফেজ গুলোর পার্থক্য। ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মোটাফেজে কি, মেটাফেজ মানে কি মোটা ফেজ, মানে কি ওখানে ক্রোমোজোম গুলো মোটা হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমকে স্পষ্ট দেখায়। অ্যানাফেজ মানে কি আলাদা আলাদা, তার মানে অ্যানাফেজে আলাদা আলাদা হয়ে যায়, তাহলে কি অপত্য ক্রোমোজোম তৈরি হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে কখন? প্রোফেজের শেষের দিকে, কিন্তু আবার ওটার পুনরাবৃত্তি হয়, মানে আবার নিউক্লিয়াসের পর্দাগুলো চলে আসে কখন? সেটা হয় কিন্তু আবার টেলোফেজে। তাহলে আমাদের প্রোফেজ আর টেলোফেজ এই দুটো কিন্তু পরস্পর পুরো বিপরীত। আমাদের যে প্রোফেজ আর আমাদের যে টেলোফেজ এই দুটো কিন্তু আমাদের বিপরীত। তাহলে আমাদের কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে প্রোফেজ আর টেলোফেজ কেন বিপরীত, সেটা আমাদেরকে দেখাও। তাহলে প্রোফেজ একদিকে কাজগুলো লিখবে আর টেলোফেজের একদিকে কাজগুলো লিখবে। এরকমই কাজ চলে আসবে যে এদিকে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, এদিকে নিউক্লিয় পর্দা ফিরে আসে। তাহলে হয়ে গেল আমাদের বিপরীত কিভাবে হচ্ছে না হচ্ছে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিতেই পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপর প্রশ্ন আমাদেরকে বলছে ক্রোমোজোমীয় তন্তু, অবিচ্ছিন্ন তন্তু, ইন্টারজোনাল তন্তু, এরকম কিন্তু প্রশ্ন দিতে পারে। কোন দশায় ক্রসিং ওভার হয় এটা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, সাইটোকাইনেসিস না হলে কি হয়? উদ্ভিদ প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য। উদ্ভিদ প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য কিন্তু এইবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইটোকাইনেসিস না হলে সেটাও আমাদের কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। তারপর চলে আসছে আমাদের জননের চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পুরো জননটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের দুটো প্রশ্ন 5 নম্বরে আসার চান্সেস আছে। অযৌন জননের প্রত্যেকটা মাধ্যম কি কি? বিভাজন, কোষোদ্গম, খন্ডিভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন। 5টা পদ্ধতি আছে, 5টা পদ্ধতি দেখাও। ঠিক আছে, পারলে বিভাজনের ছবি এঁকে দেবে, তোমার কিন্তু ইমপ্রেশন ভালো হবে। আর একটা 5 নম্বরের প্রশ্ন কি আসতে পারে? সেটা হচ্ছে আমাদের ফার্নের যৌনক্রম দেখাও। এই দুটো প্রশ্ন কিন্তু এবারের জন্য হট ফেভারিট। ঠিক আছে, তারপর আমরা কাটিং, গ্রাফটিং কোন কোন উদ্ভিদে করা হয় সেগুলো কিন্তু ভালো করে পড়বো। ঠিক আছে, ভালো করে এই উদাহরণগুলো আমরা পড়বো। ঠিক আছে, যখন আমি পড়েছিলাম তখন সব উদাহরণ বলে দিয়েছিলাম, এখন তোমাদের পড়ার কাজ। তারপর অনুবিস্তারণটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, রেখাচিত্র খুব ভালো করে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে লেখাও রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে? তারপর আমাদের যৌন জনন অযৌন জননের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো কেন পড়তে হবে? এতগুলো পার্থক্য কি পড়তে হয়? না, এতগুলো পার্থক্য কেন দেওয়া আছে? কারণ পার্থক্যগুলো পড়লে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যৌন অযৌন জননের পার্থক্য, প্রথম পয়েন্টেই থাকে সংজ্ঞা, তাহলে বাই চান্স যদি সংজ্ঞা দেয়, সংজ্ঞা পড়া হয়ে যাবে। আবার দেখো, যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য যখন লিখবা, তখন যৌন জননের একক কি? আমাদের হচ্ছে গ্যামেট। আর অযৌন জননের একক কি লিখবো? রেণু। তাহলে আমার একবারে কিন্তু এমসিকিউ সাথে সাথে রেডি হয়ে আছে। তাই এরকম ভাবে কিন্তু সাইন্টিফিক্যালি সাজেশনটাকে ডিজাইন করা আছে, যেরকম সেরকম ভাবে কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের মূল দেহটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে আমাদের ফার্নের যৌনক্রম থেকে। এই ফার্নের যৌনক্রম থেকে কিন্তু আমরা এটা পড়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, তারপর কি? তারপর এই পার্টটা কিন্তু আমাদের জন্য প্রত্যেক বছরের জন্য খুব ইম্পর্টেন্ট হয়। আমাদের স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমাদের যে বিভিন্ন পরাগী গাছ আছে, যেরকম কখনো বায়ু, কখনো জল, কখনো পতঙ্গ, কখনো পক্ষী, তাহলে এই বাহকের ভিত্তিতে আমাদের যে পরাগী গাছগুলো থাকে তাদের উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমাদের নিষেকের কিন্তু রেখাচিত্র দেখানোটা এবার আসার চান্স আছে। ঠিক আছে, আচ্ছা, মানব বিকাশের প্রত্যেকটা দশা দেখো, দশাগুলোর মধ্যে তোমরা বয়সগুলো ভালো করে দেখে নিয়ে যাবে। কিন্তু একটা শিশু সে ছোটবেলায় কি করে তোমরা কি লিখতে পারবে না? পারবে। একটা বয়স্ক মানুষের কি হয়, তার যে অস্থি দুর্বল হয়ে যায়, এগুলো কি লিখতে পারবে না? পারবে। বয়স সন্ধিতে কি হয়, নিজেকে রিলেট করে কি লিখতে পারবে না? পারবে। তাহলে একবার করে জাস্ট রিডিং দিয়ে যাবে। কি মনে রাখবে? মনে রাখবে শুধু তার এজ গ্যাপ গুলো। কোথা থেকে প্রশ্ন আসার চান্স বেশি আছে? এইদার বার্ধক্য নাহলে বয়স সন্ধি থেকে প্রশ্ন আসার চান্সেস বেশি আছে। বয়স সন্ধির মধ্যেও কিন্তু আমাদের ত্রিদেহে পুংদেহে কি মানে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনের পার্ট থেকে কিন্তু আমাদের এসিকিউ আসার চান্সেস বেশি আছে। এভাবেই বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর বৃদ্ধি বিকাশের সম্পর্কটা একবার দেখে নিতে পারো, আসার চান্স আছে, তবে চান্সেস কিন্তু কম। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের প্রকরণ মিউটেশন কাকে বলে, এইরকম পার্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে। আমাদের অস্বাভাবিকতা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট, যে
প্রকরণ জনিত দুটো অস্বাভাবিকতা দেখাও মানুষের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, মেন্ডেল নির্বাচিত এই যে 7টা বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের জন্য এমসিকিউ এসিকিউ এটসেট্রাতে আমাদের আসার খুব চান্স আছে। তার মধ্যে থেকে কোনটা প্রকট হয় কোনটা প্রচ্ছন্ন হয় সেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ল্যাগ করছিস কেন? ঠিক আছে, ল্যাগ ইস্যু দূর হয়ে গেছে। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যর যে মানে বৈশিষ্ট্যগুলো আছে, ওই 7টা যে জোড়া বৈশিষ্ট্য 7টার বইতে টেবিল করে দেওয়া আছে, ওই টেবিলটা যেন ভালো করে মুখস্থ থাকে, কারণ এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ এসিকিউ দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এক সংকর দ্বিসংকর ধরনের বিভিন্ন যে অনুপাতগুলো আছে, অনুপাতগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। মটর গাছ কেন নির্বাচন করেছিল সেটা তোমরা পড়বে ভালো করে। সব পিডিএফ নিচে দিয়ে দেবো, পিডিএফ ডাউনলোড করে নিতেই পারো, ঠিক আছে। যার দরকার নেই, যে পোর্শন মনে হবে যে এই পোর্শনটা বুঝতে পারছি না যে এই পোর্শনটা কি মনে হয়, সেই জায়গাটা স্কিপ করে গিয়ে সেই পোর্শনটা দেখে নাও যে কি কি বলে দিচ্ছি আমি। আর নাহলে পুরো ভিডিও দেখার দরকার নেই। কালকে পরীক্ষা, আজকে পিডিএফ ডাউনলোড করো, চেক করে নাও কোন প্রশ্ন তোমার করা নেই, সেই প্রশ্নটা শুধুমাত্র তুমি সলভ করে নাও, ঠিক আছে। তোমার কালকে পরীক্ষায় ভালো মার্কস আসা নিয়ে কথা, আমার ভিউজ লাগবে না। তারপর কি বলছে, বিভিন্ন জেনোটাইপ, যেরকম টি 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 এরকম বিভিন্ন জেনোটাইপ দিয়ে দেবে, জেনোটাইপ দিয়ে ফিনোটাইপ জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতে হবে। কত প্রকার গ্যামেট তৈরি হবে, এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এগুলো কিন্তু কনসেপচুয়াল, যাদের রেডি আছে তারাই করবে, নাহলে কিন্তু তারা ছেড়ে দেবে, কারণ পারবে না শেষ দিনে। আচ্ছা, চেকার বোর্ড প্রবলেম কিছু বলা নেই, চেকার বোর্ড প্রবলেম কিন্তু এরকম আসবেই, 5 নম্বরে তোমাদের দেবে, তার জন্য কিন্তু প্রিপেয়ার থাকো, বা 3 নম্বরে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফিনোটাইপ ওই একই রকম বললাম যে আর কি, ফিনোটাইপ উল্লেখ করতে বলবে, ফিনোটাইপ দেখবে। এবার অসম্পূর্ণ প্রকটতা যদি বলে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর আর মানে কি, তাহলে লাল। ডাব্লু ডাব্লু মানে কি, তাহলে হচ্ছে আমাদের সাদা। আর ডাব্লু মানে কি, তাহলে হবে আমাদের গোলাপি। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সেটা কি আমাদের সন্ধ্যামালতি বা মিরাবিলিস জালাপা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমাকে বলছে বংশগতির বিভিন্ন যে ভাষাগুলো আছে, এই ভাষা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে আমাদের 1 নম্বরে বা 2 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, তারপর এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কি পৃথক ভবন সূত্র, স্বাধীন সঞ্চালন সূত্র, বা আমাদেরকে বলতে পারে এক সংকর দ্বিসংকর জননের সিদ্ধান্তের মাধ্যমে মেন্ডেল কি কি সূত্র নিয়েছিলেন সেগুলো। তাহলে কিন্তু আমাকে এগুলোই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর জিনগত রোগ, তোমরা সবাই জানো যে কি লিখতে হবে কি লিখতে হবে না। আমাদের যে থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া কি, সেটা হচ্ছে অটোজোমাল ডিজিজ। কিন্তু আমাদের যে হিমোফিলিয়া আছে আর বর্ণান্ধতা আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম লিঙ্ক ডিজিজ, মানে লিঙ্গ ক্রোমোজোম নির্ণীত রোগ, ঠিক আছে। বাংলা এটাই সম্ভবত। তাহলে কি এই জিনিসটা কিন্তু পার্থক্য মাথায় রাখবে। আর তারপর চেকার বোর্ড কিভাবে করতে হয় তোমাদের তো জানোই, জেনেটিক কাউন্সিলিং করতে হবে, এটাও একই কথা। যাদের রেডি আছে তারাই করবে, নাহলে শেষ দিনে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপর চলে আসি আমাদের অভিব্যক্তি অভিযোজন, খুব ইম্পর্টেন্ট পার্ট। অভিযোজন পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা আমাদের ইজি টু স্কোর, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে থেকে মাইক্রো, এই কোনটাকে বলেছিল কুয়াশার ভেট, মাইক্রোস্ফিয়ার, তার প্রবক্তাকে, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। মিলার রুলের পরীক্ষাতে আমাদের অনুপাত কত এসেছিল সেটা পড়বে ভালো করে। ল্যামার্ক ডারউইনবাদের তত্ত্বগুলো কি ছিল সেগুলো ভালো করে পড়বে। এখান থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার সব রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। অঙ্গের ব্যবহার অব্যবহার পড়বে, ঠিক আছে। ঘোড়ার বিবর্তনের ধাপগুলো রেখাচিত্রের মাধ্যমে দেখাও, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে। আর ঘোড়ার বিবর্তনের বিভিন্ন বৈশিষ্ট্য, যেরকম কি আমাদের আঙুলগুলো খুলে পরিণত হলো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়বে ভালো করে, ঠিক আছে। 2 নম্বরে দেবে তোমাদের এটা। তারপর সমসমস্ত অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, অথবা অভিসারী অপসারী বিবর্তন, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের কালকে আসার চান্স খুব বেশি রয়েছে, ঠিক আছে। লিখে নাও, সমসমস্ত সঙ্গ, এই অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ এবং অভিসারী অপসারী বিবর্তন, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের কালকে আসার চান্স আছে। সাথে কি আসতে পারে, মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, এটা কিন্তু তোমাদের 1 নাম্বার 2 নম্বরে আসার চান্স রয়েছে, ঠিক আছে। বায়োজেনেটিক সূত্র, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, প্রশ্ন ঘুরিয়ে দিয়ে এরকম উদাহরণের মাধ্যমে বলতে পারে যে এদের মধ্যে কি সম্পর্ক, সেটাও কিন্তু আমাকে এরকম ভাবে জানতে হবে। তারপর এগুলো কিন্তু আমাদের কিসের জন্য, 1 নাম্বার 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সরীসৃপ হওয়া সত্ত্বেও 4 প্রকোষ্ঠযুক্ত কে, ভেনাস হৃৎপিণ্ড কার আছে, দ্বিচক্রী হৃৎপিণ্ড কার আছে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এসিকিউ এর জন্য, ঠিক আছে। তারপর চলে আসি আমাদের অভিযোজন। অভিযোজন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে আমরা দেখবো কয়েকটা অঙ্গ সংস্থানগত, শারীরবৃত্তীয়, আমাদের উদাহরণগুলো পড়ে যাবো ভালো করে, ঠিক আছে। আচ্ছা, মাছের যে রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়া আছে, সেটা কিন্তু আমরা ভালো করে পড়বো, তাদের কাজ কি সেটা পড়বো, রেড গ্রন্থির অভিযোজন পড়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, মৌমাছি নেচে কিভাবে আমাদের অভিযোজন করে সেটা আমরা পড়বো, ঠিক আছে। যে কখন আটের মতো করে, কখন রাউন্ড হয়, ঠিক আছে। তাহলে কত দূরত্ব থাকে, 100 মিটার দূরত্বে কখন খাবারের সন্ধান দেয়, এগুলো কিন্তু আমরা ভালো করে দেখবো। স্কাউট মৌমাছি কখন কি করবে, এই যে জিনিস, এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলো কিন্তু মেনশন করতে হবে তোমাদের উত্তরে। তারপর শিম্পাঞ্জির আচরণের সাথে মানুষের যে কিরকম ভাবে মিল পাওয়া যায়, সেই মিলটা কিন্তু অভিযোজনের মাধ্যমে তোমাদের দেখাতে হতে পারে। আরবিসির অভিযোজন, ঠিক আছে, তার আকৃতি কেমন হয়, ঠিক আছে, ওভাল শেপের হয়, তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। বাংলাটা ভুলে গেছি, ওভাল, ওভাল ইংরেজিতে ওভাল বলে, ওভিএল, ঠিক আছে। আচ্ছা, তারপর সুন্দরী গাছের যে শ্বাসমূল বাকল মোচন, এইটা আমাদের বলতে পারে যে আর কি, যে অতিরিক্ত লবণ সেটা রেজন করার জন্য সে কি করে, বাকল মোচন করে দেয়, ঠিক আছে। আচ্ছা, ক্যাকটাসের অভিযোজন, ক্যাকটাস কিরকম, একটা ক্যাকটাস হচ্ছে আমাদের পর্ণকাণ্ড থাকে ক্যাকটাসের, ঠিক আছে। জাঙ্গল জাতীয় উদ্ভিদ বা জেরোফাইট, এটা কিন্তু আমাদের আসতে পারে। পায়রার বায়ুথলির অভিযোজন, এটা আমাদের আসতে পারে। তাহলে এই পোর্শন গুলো কিন্তু আমাদের অভিযোজনের জন্য পড়ে গেলেই আমাদের কাজ চলে যাবে, ঠিক আছে। এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, তারপর হচ্ছে নাইট্রোজেন চক্র, এটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন চক্র কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ব্যাকটেরিয়ার যে উদাহরণগুলো আছে, শৈবালের উদাহরণগুলো আছে,
আছে, সেগুলো খুব ভালো করে পড়বে। সাথে কি পড়বে, নাইট্রোজেন চক্রের যে শব্দ ছকটা আছে, ঠিক আছে, সাঁতরার বইতে সেকেন্ড পেজেই দেওয়া আছে একদম প্রথমে, সেই ছকটা কিন্তু আমাদের পড়ে যেতে হবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আর আমি কিছু দাগাচ্ছি না, এখান থেকে সব ব্যাকটেরিয়ার উদাহরণগুলো কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন চক্রের তাৎপর্যটা একবার পড়ে যেতে পারো, আমাদের কিন্তু 2 নম্বরে দেওয়ার চান্স থাকতে পারে। পরিবেশ দূষণের মধ্যে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ আজকেও পেয়ে গেছো, ঠিক আছে, কালকেও আসতে পারে। তারপর এগুলোর পূর্ণ অর্থ কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে, এসপিএম কি, এটা মানবদেহে কিভাবে ক্ষতি করে, এটা কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো প্রবেশ করলে কি হয় সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে, বা উল্টো হতে পারে যে মিনামাটা রোগের কারণ কি, টাইটাই রোগের কারণ কি, এরকম হতে পারে, ঠিক আছে। কত ডেসিবেলে আমাদের বধিরতা দেখা যায়, এটা হচ্ছে 60 ডেসিবেল। আর আমি একটা কথা বলে দিচ্ছি যে আমাদের দূষণের মধ্যে কিন্তু শব্দ দূষণটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাই শব্দ দূষণ ভালো করে পড়ে যাবে। আচ্ছা, তার মধ্যে অ্যাজমা ব্রঙ্কাইটিস পড়বে, ঠিক আছে, এটা পরিবেশ দূষণের ফলে হচ্ছে। আর্সেনিক, ক্যাডমিয়াম, এগুলো আরসিএম আর ক্যাডমিয়াম এটা ভালো করে পড়বে, ঠিক আছে, এর জন্য কি কি হচ্ছে, আর্সেনিকের জন্য আর্সেনিকোসিস, ক্যাডমিয়ামের জন্য কি হচ্ছে, এগুলো পড়বে ভালো করে, ঠিক আছে। তারপর দেখো ডিডিটি, জৈব অভঙ্গুর পদার্থ, বা যদি ক্লোরিন বলে তাহলে আমরা সবসময় জীব বিবর্ধনের কথা বলবো, ঠিক আছে, তাহলে এটার কিন্তু আমাদের তখন সংজ্ঞা লিখতে হবে। আবার যদি ফসফরাস জাতীয় আমাদের সার জলে মিশে যাচ্ছে, তাহলে কি ইউট্রফিকেশন হয়, তার জন্য শৈবাল ব্লুম হয়, ঠিক আছে, এগুলো আমাদের পড়তে হবে, এটা কি জল দূষণের জন্য হচ্ছে। আবার অ্যাসিড বৃষ্টি জন্য কি হচ্ছে আমাদের, যে মার্বেল পাথর ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে স্টোন ক্যান্সার, সেটা কিন্তু আমাদের আসতে পারে, সেটা কিন্তু আমাদের যে সংকেতটা লিখতে হতে পারে, ঠিক আছে, যে রিয়াকশনটা হয় সেই রিয়াকশনটা লিখতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে আসবো যে এখান থেকেও কিন্তু আগের বারও এরকম বোধমূলক প্রশ্ন দিয়েছিল, যে এরকম দূষণ মানে একটা ঘটনা দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কোন দূষণের প্রভাব, এরকম প্রশ্ন আসতে পারে কিন্তু, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে একটা পরীক্ষার্থী তার মনোযোগ লাগছে না, এটা কোন দূষণের প্রভাব হতে পারে, তাহলে তোমাকে তখন বলতে হবে যে শব্দ দূষণের প্রভাব হতে পারে, কারণ শব্দ দূষণের জন্য তার কি যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন খারাপ হয়ে গেছে, তাই কি তার মন লাগছে না পড়তে বসে, ঠিক আছে। আচ্ছা, তারপর জীববৈচিত্র্য সংরক্ষণ ভালো করে মাথায় রাখবে, ইনসিটু এক্সিটু, এক্স কে হয় যে ছেড়ে চলে যায়, তাই তো, তার মানে নিজ বাসস্থান ছেড়ে যদি অন্য কোথাও নিয়ে গিয়ে সংরক্ষণ করি তাহলে এক্সিটু, আর যদি নিজের স্থানীয় সংরক্ষণ হয় তাহলে ইনসিটু, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের এন্ডেমিক প্রজাতি কি সেটা ভালো করে পড়বে, হটস্পট কি সেটা পড়বে, তার উদাহরণগুলো পড়বে, ঠিক আছে, কোন জায়গায় কোন উদ্ভিদগুলো পাওয়া যায়, প্রাণীগুলো পাওয়া যায়, এগুলো যদি তোমাদের পড়া না থাকে তাহলে আজকে একদিনের মধ্যে করতে পারবে না, তাই ছেড়ে যাবে বলছি, নাহলে কিন্তু কালকে আসার চান্সেস রয়েছে। তাই এটা তোমার উপরে, তোমার ডিসিশন। যদি তোমার আগে থেকে পড়া থাকে তাহলে অবশ্যই রেখে যাবে, আর যদি না পড়া থাকে তাহলে হয়তো তোমাদের ছেড়ে দেওয়াটাই মঙ্গল, কারণ তুমি অন্য প্রশ্ন পড়তে পারবে, কিন্তু আজ যদি এগুলো পড়তে বসো তাহলে কালকের মধ্যে পড়া হবে না, ঠিক আছে। যদি বলতে পারো যে এটা আগে দাওনি কেন, এটা আমি 10 দিন আগেও দিয়েছি কিন্তু তখনও সবাই দেখেনি, মাত্র 70-80 জন মতো দেখেছে, তাই আমি আবার আপলোড করছি, যে কারোর যদি দরকার থাকে তাহলে সে কিন্তু আজকে এটা দেখে নিতে পারবে, ঠিক আছে। ইনসিটু এক্সিটু যেটা বললাম সেটা করবে, সঙ্গে সঙ্গে কিন্তু যদি বলেও না বলেও তাহলেও কিন্তু তুমি সবসময় উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে। এক্সাম্পলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার, এখানে যা লেখা আছে, ঠিক আছে, পিডিএফ আমি নিচে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এর মধ্যে থেকে জেএফএম, পিবিআর এগুলোর কিন্তু প্রণাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর পশ্চিমবঙ্গে কোথায় কি থাকে সেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণ খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্ষেত্রে তরল নাইট্রোজেনের তাপমাত্রা কত হয় এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, -196 ডিগ্রি সেলসিয়াস, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটা কিন্তু আমাদের 5 নম্বরে কালকে আসার চান্সেস রয়েছে, ঠিক আছে। চিত্র অঙ্কনের মধ্যে আদর্শ নির্মাণ করে যাও একদিনের জন্য, বাদ বাকিগুলো দেখে যেতে পারো, আমি কিন্তু 99% গ্যারান্টি দিতে পারি যে আদর্শ নির্মাণই আসবে, ঠিক আছে। আচ্ছা, ডায়াগ্রামের জন্য এখানে ক্লিক করতে পারো, একটা 10 মিনিটের ভিডিও খুলে যাবে, সেখানে আমি সব ডায়াগ্রাম গুলো দিয়ে দিয়েছি, তাইলে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো যদি তোমার প্রয়োজন হয়, ঠিক আছে। পিডিএফ এ ক্লিক করবে, চলে আসবে। তারপর বংশগতি এবং ক্রসিং, এবার এই ক্রসিং এর থেকে কিরকম প্রশ্ন আসতে পারে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে 3 নম্বর প্রশ্ন, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, এটাকে মাতার ভূমিকা নেই এটা প্রমাণ করতে বলতে পারে যে কুসংস্কার চলে, যে আর কি কন্যা সন্তান জন্মানোর পিছনে মাতাকে মানে কি বলা হয় আর কি, তাকে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হয়, সেটা কি সঠিক, এরকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, বোধমূলক প্রশ্ন, তাহলে তখন কিন্তু একই উত্তর হবে, শুধু লাস্ট লাইনটা একটু যেরকম প্রশ্ন দিয়েছে সেরকম ভাবে ঘুরিয়ে দেবে, না দিতে পারলেও ফুল মার্কস পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে এই উত্তরটাই চাইছে, ঠিক আছে। তারপরে এই প্রশ্নগুলো একই রকম প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নগুলো এরকম ভাবেই আমাদের আসবে, কিছু এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, অন্য চ্যাপ্টার থেকে ডেডিকেটেডলি আমাদের বড় প্রশ্নের জন্য কি পড়তে হবে, মাইটোসিস মিয়োসিস এর মধ্যে পার্থক্য, জননের মধ্যে যেটা বললাম ফার্নের জনুক্রম শব্দচিত্রের মাধ্যমে দেখাও, বা আমাদের অযৌন জননের 5টা পদ্ধতি, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা কালকে তোমরা পাবে। তারপর ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, এটা কিন্তু আমাদের আসতে পারে 3 নম্বরে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ, কি কি প্রকারের হয়, মানে আর কি ওই যে বিভিন্ন শেপের হয়ে যায় না, সেটা আমাদের কিন্তু 2 নম্বরে আসতে পারে। তারপর যদি আমাদেরকে বলে ডারউইন আর ল্যামার্কের মতবাদের তুলনা এবং পার্থক্য, তাহলে এটা কিন্তু আমরা ভালো করে পার্থক্যটা পড়ে যাবো, তাহলেও কিন্তু কিছুটা আমি লিখতে পারবো। কিন্তু এখানে যদি আমাদেরকে এক্সাম্পল দিতে পারে যে জিরাফের গলার ক্ষেত্রে কি হয়েছিল, তাহলে কিন্তু আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঘোড়ার বিবর্তন বা নিষ্ক্রিয় অঙ্গের প্রমাণ, এগুলো কিন্তু আমাদের প্রশ্নে আসতে পারে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসার চান্সেস রয়েছে। তারপর আমরা দেখবো আমাদের অভিযোজন কোথায় কোথায়, আগেও যেগুলো বলেছি ওইগুলো, ঠিক আছে, মানে এখান থেকে কিন্তু আমাদের ডেডিকেটেডলি বড় প্রশ্নই আসবে, তাই আমি এটা আলাদা করে মার্ক করে দিয়েছি। আচ্ছা,
তারপর যেটা বললাম পরিবেশের থেকে আমাদের নাইট্রোজেন চক্রের শব্দচিত্র খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 3 নাম্বার বা 5 নাম্বার আসার হাই চান্সেস রয়েছে, ঠিক আছে? 5-এ আসার চান্সেস কিন্তু বেশি, ঠিক আছে? আচ্ছা, বাকি এগুলো কিন্তু আমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তাই ভালো করে কিন্তু দেখে যাবে, ঠিক আছে? জেএফএম পিবিআর এর ভূমিকা এটা কিন্তু আমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। জেএফএম পিবিআর কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কালকের জন্য, ভালো করে যেন মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু ভালো করে পড়ে যাবে। আর যদি তোমার হাতে সময় থাকে আর আগে একবার অন্তত হলেও পড়ে আছো, তাহলে কিন্তু হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থানগত যে আলোচনা সেটা একবার পড়ে যাবে, কারণ আমার মন বলছে যে এখান থেকে কিন্তু 2 নাম্বার, 3 নাম্বার বা 1 নাম্বারের প্রশ্ন কালকে আসার চান্সেস রয়েছে। তো বেস্ট অফ লাক এভরিওয়ান, ভালো করে কালকের পরীক্ষাটা দেবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আজকের মতো আবারও আমি সলিউশন দেবো, তারপর মিলিয়ে নিও। সবার পরীক্ষা ভালো হবে, তো টেনশন নিতে হবে না। যা যা প্রশ্ন বলে দিলাম সেগুলোকে ভেরিফাই করো, কোন কোন প্রশ্ন তোমার হয়নি সেটাকে একবার চেক করো, কনফিডেন্স রাখো নিজের মধ্যে, সেই প্রশ্নগুলোকে একবার দুবার চোখ বুলিয়ে যাও, কালকের মধ্যে মনে থাকবে, ঠিক পরীক্ষার হলে নামাতে পারবে। কেউ ঘাবড়াবে না, ঘাবড়ালে সব উত্তর ভুলে যাবে, বরং কনফিডেন্স নিয়ে গো, ঠিক সব উত্তর মনে থাকবে। তো টাটা, কালকে দেখা হবে।